হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিচিং লার্নিং। তোমরা যারা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সিটেট বা এই যে সামনে ঝাড়খণ্ড টেট হতে চলছে তার প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজ থেকে শুরু হচ্ছে একদম গুরুত্বপূর্ণ একটা সিরিজ, ম্যাথ পেডাগজি। দেখো, তোমরা অনেকেই বলো যে ম্যাথ পেডাগজি বুঝতে কঠিন, কনসেপ্ট ক্লিয়ার হতে চায় না বা এমসিকিউতে বারবার ভুল হয়ে যায়। বাট ট্রাস্ট মি, এই সিরিজটা দেখার পর তোমাদের মাইন্ডসেট পুরো চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে একদম সহজ ভাষায় কনসেপ্ট ক্লিয়ার করে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট হাইলাইট করে, রেগুলার এমসিকিউ প্র্যাকটিস সহ তোমাদেরকে এমনভাবে বোঝাবো যে তোমরা শুধু বুঝবে না, অ্যাপ্লাইও করতে শিখবে। সো যদি তুমি সত্যিই টেট, সিটেট বা ঝাড়খণ্ড টেট ক্র্যাক করতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা লাইক করে আমার সাথে থেকো। চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আমাদের গণিত পেডাগজির প্রথম যে চ্যাপ্টারটা সেটা হলো গণিতের প্রকৃতি বা যুক্তিসঙ্গত চিন্তন। তো শুরু করা যাক। দেখো, গণিত পেডাগজি পড়তে গেলে আমরা প্রথমে গণিত কি সেটা একটু জেনে নিই। গণিতের বিভিন্ন রকম সংজ্ঞা আছে। বিভিন্ন গণিতবিদ, বিভিন্ন বিজ্ঞানী গণিতকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন। সেই সংজ্ঞাগুলো আমরা একটু পরেই জানবো। তবুও সাধারণভাবে গণিতকে কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা একটু দেখে নিই। দেখো, সাধারণভাবে বলা যায় যে গণিত হলো পরিমাণ, সংগঠন, পরিবর্তন ও স্থান বিষয়ক বিজ্ঞান। অর্থাৎ ছোটবেলা থেকে আমরা গণিতে মোটামুটি যেসব জিনিসগুলো আলোচনা করি বা যে সংক্রান্ত জিনিসগুলো নিয়ে আমরা গণিত পড়ি সেটাই এখানে বলা হয়েছে। যে সাধারণভাবে একদমই গণিত হচ্ছে একটা পরিমাণ, আমরা পরিমাণ নিয়ে আলোচনা করি, বিভিন্ন সংগঠন, বিভিন্ন রকম পরিবর্তন এবং স্থান বিষয়ক বিজ্ঞান, এগুলো নিয়েই আমরা গণিতে আলোচনা করি, তাই তো? নেক্সট কি বলছে যে গণিত শব্দটির উৎপত্তি কোথা থেকে। দেখো, গণিত বা এই যে ম্যাথামেটিক্স, এই শব্দটার উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ। কি শব্দের কথা বলা হচ্ছে? গ্রিক শব্দ, ঠিক আছে? গ্রিক শব্দ ম্যাথেমা বা ম্যাথেন থেকে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে ম্যাথামেটিক্স এই শব্দটির উৎপত্তি হয়েছে ম্যাথেমা বা ম্যাথেন থেকে। এই ম্যাথেমা বা ম্যাথেন এই শব্দটার আবার অর্থ হচ্ছে তোমার যা শেখা হয়, ঠিক আছে? তাহলে একটা কোশ্চেন তোমরা এখান থেকে পেলে যে ম্যাথামেটিক্স এই শব্দটি উৎপত্তি কোথা থেকে, না গ্রিক শব্দ ম্যাথেমা বা ম্যাথেন থেকে। অপশনে যেটা দেখবে সেটা দাগাবে। ধরো ম্যাথেমা আছে, তাহলে ম্যাথেমা অ্যান্সার হবে। যদি ম্যাথেন থাকে তাহলে ম্যাথেন অ্যান্সার হবে, দুটো একসাথে থাকবে না, ঠিক আছে? নেক্সট, একটু আগেই বললাম যে বিভিন্ন গণিতবিদ গণিতকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন, কিন্তু আমাদের এক্সামে প্রায়শই একটা কোশ্চেন এখান থেকে থাকেই থাকে। কি না, একটা বিজ্ঞানীর কোন নাম তুলে দেওয়া হলো, দিয়ে বলা হলো যে উনি গণিতকে কিভাবে ব্যাখ্যা করছেন, বা একটা সংজ্ঞা দিয়ে দেওয়া হবে, তারপর তোমাকে জিজ্ঞেস করা হবে যে এটা কার মতে, কার মতে গণিত হলো এটা, ঠিক আছে? তো এই যে কয়েকটা আমরা ইম্পর্টেন্ট সংজ্ঞা আর ওগুলো কে বলেছেন আমরা মনে রাখবো। তো দেখো, গ্যালিলিওর মতে, ঠিক আছে, গ্যালিলিওর মতে বলছে গণিত হলো সেই ভাষা যার দ্বারা ঈশ্বর এই মহাবিশ্ব লিখেছেন। এটাই ইংলিশে কি বলছে, ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স। দেখো, তোমাদেরকে কিন্তু এই বাংলার সাথে সাথে ইংলিশটাও মনে রাখতে হবে, কারণ তোমাদের যে সিটেট বলো আর যে ঝাড়খণ্ড টেট বলো, এই দুটোতেই কিন্তু ইংলিশে কোশ্চেন হবে, কারণ ওখানে ইংলিশ এবং হিন্দি এই দুটো ভাষাই থাকবে। হুম। আর তোমার যেটা ডাব্লিউবি টেট, এখানে ধরো তোমার তো বাংলার পাশে তো ইংলিশটা থাকবে, তাহলে তুমি যদি ইংলিশটাকে বেশি জোর দাও সেটা তোমার জন্যই ভালো। তো আমরা ওই জন্য বাংলা আর ইংরেজি এই দুটোই শিখবো একসাথে, হ্যাঁ? তাহলে গ্যালিলিও কি বলছেন যে গণিত হলো সেই ভাষা যার দ্বারা ঈশ্বর এই মহাবিশ্ব লিখেছেন, অর্থাৎ ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স। নেক্সট, অ্যারিস্টটল কি বলছেন, না অ্যারিস্টটল বলছেন যে গণিত হলো পরিমাণের বিজ্ঞান, দি সায়েন্স অফ কোয়ান্টিটি। নেক্সট, বেঞ্জামিন পিয়ার্স, বেঞ্জামিন পিয়ার্সের মতে যে বিজ্ঞান প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করে সেটাই হচ্ছে গণিত। কি বলছেন যে যে বিজ্ঞান আমাদেরকে একটা প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করছে সেটাই হচ্ছে গণিত।
অর্থাৎ ম্যাথামেটিক্স ইজ দ্য সায়েন্স দ্যাট ড্রস নেসেসারি কনক্লুশন। এটা হচ্ছে বেঞ্জামিন পিয়ার্সের মতে। নেক্সট কি বলছে যে হগবেন বা হেগেন, এখানে বানানটা একটু দেখে নাও, HOGBEN। হগবেনও বলা হচ্ছে, হেগেনও বলা হচ্ছে, ঠিক আছে। এর মতে গণিত হচ্ছে সভ্যতার আয়না। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। গণিত হচ্ছে সভ্যতার আয়না। ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন। নেক্সট, বেকনের মতে হচ্ছে গণিত সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার। ম্যাথামেটিক্স ইজ দ্য গেটওয়ে অ্যান্ড কি টু অল সায়েন্স। এটা বেকনের মতে। আর লকি অর্থাৎ জন লকি এর মতে গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা, কি বলছে দেখো, যুক্তির যে অভ্যাস তার দ্বারা মনকে স্থির করার একটি উপায়, এটা বলছে জন লকি, ঠিক আছে। এই যে ছটা মোটামুটি সংজ্ঞা, এগুলো আমরা একদম মুখস্থর মতো করে নেব। কি না, গ্যালিলিও বলেছেন গণিত হলো সেই ভাষা যার দ্বারা ঈশ্বর এই মহাবিশ্ব লিখেছেন। অ্যারিস্টটলের মতে গণিত হচ্ছে পরিমাণের বিজ্ঞান। বেঞ্জামিন পিয়ার্সের মতে যে বিজ্ঞান প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করছে। হেগেনের মতে গণিত হচ্ছে সভ্যতার আয়না। বেকনের মতে গণিত হচ্ছে সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার। এবং জন লকির মতে গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন প্রতিবার আসেই আসে, তাই এই ছটা ডেফিনেশন তোমরা অবশ্যই, যে কে বলেছেন কোনটা বলেছেন, অবশ্যই মনে রাখবে। একেবারে যে তোমাকে ডেফিনেশন গুলো পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ মনে রাখতে হবে এটা নয়, মোটামুটি কে বলেছেন আর কোনটা বলেছেন সেটুকু মনে রাখলেই হবে। যেমন ধরো লকি, লকি বলছেন কি, যে মনকে স্থির করার উপায়। বেকন কি বলছেন, বিজ্ঞানের প্রবেশদ্বার। এরকম ভাবে মনে রাখলেই হবে। আমাদের হগবেন বা হেগেন কি বলছেন, যে সভ্যতার আয়না। এইভাবে মনে রাখলেই হবে, ঠিক আছে, যে কে বলছেন আর কি বলছেন। নেক্সট একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো গণিতের প্রকৃতি, ঠিক আছে। এখান থেকে কিভাবে কোশ্চেন দেয়, ধরো তোমাকে চারটা অপশনে তিনটে প্রকৃতি দিল, আর একটা তোমাকে বলে দিল যে কোনটা গণিতের প্রকৃতি নয়, এইভাবে, ঠিক আছে। তাই গণিতের প্রকৃতিগুলো একটু জেনে নিই। দেখো, বলছে গণিত স্থান, সংখ্যা ও পরিমাপের বিজ্ঞান। একদমই তাই, আমরা ছোট থেকে এটা জানি যে গণিতে স্থান, সংখ্যা এবং পরিমাপ নিয়ে আলোচনা করা হয়। এটি হলো একটি সঠিক বিজ্ঞান। গাণিতিক জ্ঞান সবসময় পরিষ্কার, যুক্তিগ্রাহ্য এবং নিয়মানুগ হয়, সহজে বোঝা যায়। তাই তো আমরা আমাদের যে সমস্ত গণিতের যে জ্ঞান, সেগুলো তো সব সময় পরিষ্কার, কি বলতে চাইছে সেটা তো একদমই পরিষ্কার, তাই না। যুক্তিগ্রাহ্য, কারণ যুক্তির উপর নির্ভর করেই গণিত দাঁড়িয়ে আছে। নিয়মানুগ, একদমই নিয়ম মেনেই এখানে যে কোনো কিছু অঙ্ক আমরা সলভ করি, তাই তো। তাহলে এটা হলো। নেক্সট কি বলছে, গণিত যুক্তি ও ন্যায়সম্মত বিজ্ঞান। একদমই তাই, গণিত সম্পূর্ণভাবে যুক্তির উপর দাঁড়িয়ে আছে। নেক্সট, এটি বিমূর্ত ধারণাকে মূর্ত ধারণায় পরিবর্তিত করতে সাহায্য করে। এটা কি বলতে চাইছে বলতো, বিমূর্ত ধারণা অর্থাৎ এমন ধারণা যে ধারণাটাকে আমরা, মানে বিমূর্ত কথাটার অর্থ কি বলতো, যে যেটাকে আমরা ছুঁতে পারি না, যেটাকে আমরা দেখতে পাই না, ঠিক আছে। আর মূর্ত মানে যেটা আমরা ছুঁতে পারি বা দেখতে পাই বা অনুভব করতে পারি, ঠিক আছে, সেগুলো হচ্ছে মূর্ত। আর বিমূর্তটা হচ্ছে যাকে আমরা দেখতে পাই না, ছুঁতেও পারি না। তো বিভিন্ন রকম বিমূর্ত যে ধারণা, তাকে মূর্ত ধারণায় পরিবর্তিত করতে সাহায্য করে হচ্ছে গণিত। কিভাবে, যেমন ধরো যে কোনো একটা সংখ্যার ধারণা, হুম যে দুটো জিনিস, চারটা জিনিস, এগুলো কি বলতো, এগুলো বিমূর্ত, এগুলো আমরা দেখতে পাই না, কিন্তু দুই চার এগুলোকে আমরা দেখতে পাই না, কিন্তু আমরা এগুলো চিহ্ন তৈরি করছি, যে দুই এরকম দেখতে, চার এরকম দেখতে, এইভাবে আমরা এদের চিহ্ন তৈরি করছি, অর্থাৎ মূর্ত, মূর্ত জিনিসে আমরা কনভার্ট করেছি, তাই তো। নেক্সট কি বলছে, এটি স্ব-মূল্যায়ন করতে সাহায্য করে। তারপর গণিত কখনোই ব্যক্তিগত ইচ্ছা, বাসনা, আবেগ ও আকাঙ্ক্ষার উপর নির্ভরশীল নয়। একদমই তাই, তোমরা একটু ভাবলেই বুঝতে পারবে যে গণিতকে তুমি তোমার ইচ্ছে মতো চালনা করতে পারবে না, তাই তো। 2+2 4ই হবে, তোমার যদি ইচ্ছে হয় যে ওটা 6 হবে, কোনো মতেই সেটা হবে না। তোমার ইচ্ছে, তোমার বাসনা, তোমার আবেগ, তোমার যে আকাঙ্ক্ষা, তার উপর গণিত নির্ভরশীল নয়। গণিত তার নিজের যুক্তিতে চলে, তাই তো। তাহলে এটাও একটা বৈশিষ্ট্য। নেক্সট কি বলছে, গণিত মানুষকে কোনো বস্তুর ধারণা, সিদ্ধান্ত সম্পর্কে সঠিক ব্যাখ্যা দিতে সাহায্য করে। একদমই তাই, একটা বস্তুর ধারণা বলতে কি বলতে চাইছে, ধরো তুমি একটা আয়তক্ষেত্র বা একটা ইট দেখেছো, তাহলে এটা যে একটা আয়ত ঘনক, দেখো এটা সম্পর্কে একটা সঠিক ব্যাখ্যা দিতে
এটা সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গণিত কিন্তু আমাদেরকে সাহায্য করে, তাই তো? যে এর দৈর্ঘ্য কত, এর প্রস্থ কত, এর উচ্চতা কত, এই যে সমস্ত কিছু জিনিসগুলো, হ্যাঁ, এটা আমাদেরকে সাহায্য করছে গণিত ওই জিনিসটাকে সুন্দরভাবে বুঝতে। তাই কোনো বস্তুর ধারণা ও সিদ্ধান্ত সম্পর্কে সঠিক ব্যাখ্যা দিতে সাহায্য করে গণিত। এটি মানব জীবনের প্রতিটি দিকের সাথে সম্পর্কযুক্ত। আজকের দিনে তো প্রত্যেকটা দিকের সাথে যে গণিত সম্পর্কযুক্ত এটা আমরা প্রায়শই অনুভব করি, তাই তো? নেক্সট, গণিতের জ্ঞান সর্বত্র একই। মানে আমাদের দেশে যেরকম, আমেরিকাতেও সেরকম, চীনেও সেরকম গণিতের জ্ঞানের কোনো তফাৎ হয় না যে স্থান ভেদে গণিতের জ্ঞান আলাদা হয়ে যায়, এখানে 2+2 4, আমেরিকায় গিয়ে সেটা তোমার 2+2 6 হয়ে গেল, এমনটা হয় না তো। গণিতের জ্ঞান সর্বত্র একই। নেক্সট, ওই যে গাণিতিক যে পদ্ধতিগুলো সেগুলো সর্বদাই যুক্তি ও বিশ্লেষণধর্মী হয়ে থাকে, তাই তো? গাণিতিক বিভিন্ন যে পদ্ধতি, যেসব পদ্ধতিতে আমরা গণিত সমাধান করি সেগুলো অবশ্যই লজিক মেনে চলে এবং সেগুলো বিশ্লেষণধর্মী হয়, অর্থাৎ সেগুলো অ্যানালাইসিস করা যায়। গণিত আরোহী ও অবরোহী দক্ষতার বিকাশ ঘটায়। এই যে আরোহী এবং অবরোহী এই দুটো টার্ম সম্পর্কে একটু জেনে নিই, পরবর্তীতে আমরা এগুলো ডিটেলসে জানবো, তবু এখন একটু জেনে নিই। দেখো, আরোহী অবরোহী দুটো পদ্ধতি আছে। সেটা কিরকম? আরোহী পদ্ধতি মানে বুঝতে পারছো যে আমি আরোহণ করছি, মানে আরোহণ করা, দেখবে আমরা কখন বলি যে পাহাড়ে আমরা আরোহণ করি, তাই তো? অর্থাৎ পাহাড়ে আমরা উঠি, তাহলে নিচ থেকে যখন উপরে যাই কিভাবে? যখন আমরা উদাহরণ থেকে কোনো একটা বিশেষ বৈশিষ্ট্যের দিকে যাই, একটা বিশেষ সূত্রের দিকে যাই, সেটাকে আমরা বলি আরোহণ পদ্ধতি বা আরোহী পদ্ধতি। সেটা কিরকম? ধরো, তুমি একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? ধরো তুমি দেখলে যে ময়ূর দেখেছো একটা, দেখলে ময়ূরের দুটো পা। এরপর তুমি একটা হাঁস দেখেছো, দেখলে হাঁসের দুটো পা। ঠিক আছে? তারপর তুমি একটা কোকিল দেখেছো, দেখলে তারও দুটো পা। এইভাবে তুমি যখন 4-5টা পাখি দেখলে বা 10-12টা, তুমি দেখলে যে সবারই দুটো পা। এই যে উদাহরণগুলো, এগুলো থেকে তুমি একটা সিদ্ধান্তে উপনীত হলে যে আচ্ছা, তার মানে পাখি মাত্রই দুটো পা। ঠিক আছে? তাহলে বিভিন্ন উদাহরণ থেকে তুমি একটা সিদ্ধান্তে পৌঁছলে বা যে পাখি মাত্রই দুটো পা। এটা হলো আরোহী পদ্ধতি। একটা 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 করে উদাহরণ নিয়ে নিয়ে তুমি পৌঁছলে। আর অবরোহী পদ্ধতিটা কি? না, অবরোহণ করা মানে নিচে নামা। তুমি আগেই জানো যে পাখিদের দুটো পা। এখন তুমি যখন দেখছো যে আচ্ছা ময়ূরের কটা পা, আচ্ছা ময়ূর তো একটা পাখি, তাহলে ময়ূরের দুটো পা হবে। হাঁসের কটা পা হবে? আচ্ছা হাঁসও তো একটা পাখি, তাহলে হাঁসেরও দুটো পা হবে। পায়রাও তো একটা পাখি, তাহলে ওরও দুটো পা হবে। কি হলো? তুমি একটা বিশেষ বৈশিষ্ট্য থেকে নেমে নেমে বিভিন্ন উদাহরণে এলে, তাই তো? এটা হলো অবরোহণ পদ্ধতি, বুঝতে পারলে? তো এই যে আরোহ আর এই যে অবরোহণ, তাহলে এই আরোহণ আর অবরোহণ এইটা করার যে দক্ষতা, এটাই বলা হচ্ছে আরোহী দক্ষতা বা অবরোহী দক্ষতা। ঠিক আছে? এই দক্ষতার বিকাশ ঘটাই হচ্ছে গণিত। গণিতে কিভাবে এর ব্যবহার হয় বলো তো? দেখো, গণিতে আমরা বিভিন্ন রকম জিনিস থেকে একটা সূত্র তৈরি করি বিভিন্ন উদাহরণ দিয়ে দিয়ে, হ্যাঁ, সেটা একটা সূত্র তৈরি করলাম। আবার সূত্রটা আগেই জানি, তারপর আমি সেটা কি করলাম, কোনো একটা জায়গায় অ্যাপ্লাই করলাম। এইভাবে আমরা আরোহী এবং অবরোহী এই দুটো মেথডের ব্যবহার করি গণিতে। তো গণিত আরোহী এবং অবরোহী দক্ষতার বিকাশ ঘটায়। এটি সর্বদাই স্পষ্ট ও সঠিক প্রতিক্রিয়া প্রদান করে। গণিত সর্বদাই স্পষ্ট এবং সঠিক প্রতিক্রিয়া প্রদান করে। তার কারণ গণিত কোনো দোটানায় রাখে না। একটা কোশ্চেনের অ্যান্সার হয় হ্যাঁ হবে বা না হবে, নয়তো ঠিক হবে বা ভুল হবে। এর মাঝামাঝি কোনো কিছু হবে না। পেডাগোজিতে বেশিরভাগ সময় এরকম কনফিউজিং কোশ্চেন থাকে তো, দেখবে মনে হবে এটাও হতে পারে ওটাও হতে পারে। গণিতে এর জায়গা নেই, ঠিক আছে? গণিতে এরকম কোনো জায়গা নেই, যেটা হবে সেটাই হবে, অন্যটার কোনো চান্স নেই। ঠিক আছে? এটা সর্বদাই স্পষ্ট এবং সঠিক। গাণিতিক প্রস্তাবনা আমাদের পর্যবেক্ষণ দ্বারা প্রাপ্ত অ্যাক্সিওমস এবং পস্টুলেটস এর উপর ভিত্তি করে গড়ে ওঠে। মানে আমরা বিভিন্ন রকম জিনিস কিছু পর্যবেক্ষণ করে আমরা কিছু অ্যাক্সিওমস এবং কিছু পস্টুলেটস তৈরি করেছি। তার উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন যে গাণিতিক আরো যে সূত্র থিওরি সেগুলো গড়ে উঠেছে। এই জিনিসগুলোর আর আলাদা করে আমাদের প্রমাণের প্রয়োজন হয়নি, এগুলো আমরা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে সত্যটা ধরে নিয়েছি। ঠিক আছে? তো এই ছিল আমাদের প্রকৃতি গণিতের। এখন জানবো আমরা গণিতের বৈশিষ্ট্য। ঠিক আছে?
গণিতের বৈশিষ্ট্য থেকেও ওইভাবেই কোশ্চেন আসে, যে কি তোমাকে কয়েকটা দিয়ে দেবে বৈশিষ্ট্য, দিয়ে বলবে যে কোনটা গণিতের বৈশিষ্ট্য নয়, বা চারটা অপশন দিয়ে দেবে, তোমাকে বলবে যে কোনটা গণিতের বৈশিষ্ট্য বলো। ঠিক আছে? বা হয়তো একটা কিছু বললো যে এটা বলতে তুমি কি বোঝো, একটা বৈশিষ্ট্য তুলে দিল যে এটা বলতে তুমি কি বুঝছো, এইভাবে। ঠিক আছে? তো দেখে নিই যে গণিতের বৈশিষ্ট্য কি কি। দেখো, গণিত কিন্তু শুধু অঙ্ক নয়, এর বিশেষ কয়েকটা বৈশিষ্ট্য আছে, যা আমাদের যে চিন্তা ও সমস্যা, সেগুলো সমাধানের ক্ষমতাকে বাড়ায়। সেগুলো কিরকম না, প্রথম দেখো, সরলতা বা সিম্পলিসিটি। সরলতা বা সিম্পলিসিটি, এই টার্মটা দেখেই বুঝতে পারছো যে গণিতের নিয়ম, ধারণা, এগুলো সাধারণত সহজ এবং সুস্পষ্ট। কারণ এটা আমরা গণিতের প্রকৃতিতেই পেয়েছি। এটা জটিল সমস্যাকেও কি করে জানো তো, ছোট ছোট ধাপে ভেঙে সহজ করে দেয়। দেখবে আমরা যখন একটা সরল করি, আমরা পুরোটা তো একসাথে করি না, ধাপে ধাপে করি, তাই তো? একটা জটিল সমস্যাকে আমরা ছোট ছোট ধাপে ভাঙি এবং সেটা সহজ সরল করে নিই। তারপর আমরা সেই অঙ্কটা সলভ করি। প্রথমে আমরা একটা কোয়েশ্চেন পড়ি, তারপরে দেখবে আমরা দেখি যে ওরা কি চাইছে আমার কাছ থেকে, তারপরে দেখি যে আমাকে কি কি দেওয়া আছে, অর্থাৎ আমার কি চাই এবং কি দেওয়া আছে, তাহলে আমাকে কোন কোন পথে আগাতে হবে, তাই তো? একেবারে করে ফেলি না, তাই জটিল যে কোনো সমস্যাকে ছোট ছোট ধাপে ভেঙে সহজ করা যায়। নেক্সট, নির্ভুলতা বা অ্যাকুরেসি। এটা কিরকম, যে গণিতে উত্তর সবসময় সঠিক এবং নির্দিষ্টই হয়, তাই তো? অ্যাকুরেট আছে। ভুল করলে তখন ফলাফল পুরোপুরি বদলে যাবে। যেমন ধরো, এই যে 2+2 এটা 4, এটা কি, এটা সব সময়ই এক। আজকে করলেও তোমার 2+2 4ই আসবে, কালকে করলেও তোমার 2+2 4ই আসবে, তাই তো? আজকে যদি একটা, তোমার ধরো ভালো লাগছে কোনো কিছু করতে, তখনও 2+2 4। আর তোমার কালকে ধরো কিছু করতে ভালো লাগছে না, মন খারাপ, তবুও সেই 2+2 4ই। অর্থাৎ গণিতে উত্তর সব সময় সঠিক এবং নির্দিষ্টই হবে, আলাদা কোনো কিছুর জায়গা নেই, তাই তো? সব সময় একই। নেক্সট কি বলছে, যুক্তিসম্মত ক্রম, অর্থাৎ লজিক্যাল সিকোয়েন্স। কি বলা হচ্ছে, ক্রম, তার মানেই বুঝতে পারছো পর পর একটা জিনিস, তাই তো? গণিত হচ্ছে ধাপে ধাপে যুক্তির মাধ্যমে এগোয়। কিভাবে না, প্রতিটি ধাপ তার আগের ধাপের উপর নির্ভরশীল। এটা কিরকম, সেই সিঁড়িতে ওঠার মতো। মানে তুমি প্রথমেই 4 নম্বর সিঁড়িতে উঠে যেতে পারবে না, তাই তো? প্রথমে 1 নম্বর সিঁড়িতে উঠতে হবে, তারপর 2 নম্বর সিঁড়িতে, তারপর 3 নম্বর সিঁড়িতে, তারপর 4 নম্বর সিঁড়িতে। ঠিক সেরকম ভাবে তুমি ধাপে ধাপে তো অবশ্যই উঠবে, এমনকি তোমার পরের ধাপটা আগের ধাপের উপর নির্ভর করে থাকবে। কিরকম ভাবে, একটা উদাহরণ দিই গণিতের। সেখানে কি, ধরো তুমি প্রথমে যোগ শিখবে, তাই তো? তারপরে তুমি বিয়োগ করতে শিখবে, তারপর তুমি গুণ শিখবে, তারপরে তুমি ভাগ শিখবে। আর এগুলো শেখার পর তুমি অ্যালজেব্রা শিখতে পারবে। ঠিক তো? তাহলে এই যে ধাপে ধাপে, এবং প্রত্যেকটা ধাপ তার আগের ধাপের সাথে, ধাপের উপর নির্ভর করে, তাই তো? নেক্সট কি বলছে, মৌলিকত্ব বা অরিজিনালিটি। এটা কি বলছে, গণিতে নতুন নতুন পদ্ধতিতে সমাধান করা যায়। একটাই অঙ্ককে ছাত্র একরকম ভাবে চিন্তা করে সলভ করে, টিচার একভাবে সলভ করে, আবার সেই ছাত্র দেখবে টিউশনে যেখানে পড়ে সেই স্যার একরকম ভাবে সলভ করে, তাই তো? গণিতের নতুন নতুন পদ্ধতিতে সমাধান করা যায়, কিন্তু উত্তর সেই একটাই। আগেই আমরা যে বৈশিষ্ট্যটা পড়লাম ওটা নির্দিষ্ট। তাহলে একই সাম বিভিন্ন পদ্ধতিতে সলভ করা যায়, এটা একটা উদাহরণ এটার। নেক্সট কি বলছে, প্রযোজ্যতা, অর্থাৎ অ্যাপ্লিকেবিলিটি। দেখো, গণিত বাস্তব জীবনে সর্বত্র ব্যবহৃত, দৈনন্দিন জীবনের সাথে এটা আমাদের ওতপ্রোতভাবে জড়িত, তাই তো? আজকে তুমি যদি বাজার করতে যাও, যে কোনো টাইম দেখো, তার সাথে গণিত রিলেটেড। তাহলে এটাও একটা বৈশিষ্ট্য গণিতের। নেক্সট বৈশিষ্ট্য কি বলছে, বিমূর্ততা বা অ্যাবস্ট্রাক্টনেস। বিমূর্ত, একটু আগেই আমরা গণিতের প্রকৃতিতে আলোচনা করলাম যে বিমূর্ত জিনিসটা কি, না যেটাকে চোখে দেখা যায় না, যেটাকে হাতে ছোঁয়া যায় না, ঠিক আছে, যেটাকে আমরা অনুভবও করতে পারি না সব সময়, অর্থাৎ আমাদেরকে চিন্তার মাধ্যমে সেই জিনিসটা বুঝতে হয়। ঠিক আছে, সেগুলোই হচ্ছে বিমূর্ত।
আর মূর্ত জিনিসকে আমরা ছুঁতে পারি বা দেখতে পাই, সেগুলো হচ্ছে মূর্ত। তোমার চোখের সামনে যেগুলো আছে সেগুলো সব মূর্ত জিনিস, যেগুলো তুমি দেখতে পাচ্ছ। কিন্তু যেটা তুমি দেখতে পাচ্ছ না সেগুলো হচ্ছে বিমূর্ত। যেগুলো নিয়ে তুমি চিন্তা করতে পারো শুধু, তো সেগুলো হচ্ছে বিমূর্ত জিনিস। তাহলে বিমূর্ততা এটা হচ্ছে গণিতের একটা বৈশিষ্ট্য। যেমন একটু আগেই বললাম যে সংখ্যা, সংখ্যা হচ্ছে বিমূর্ত। 2, 4, 6, 8, 11, 12 এগুলো কি? এগুলো হচ্ছে বিমূর্ত জিনিস, এগুলো আমরা জানি না কেমন। ওগুলোকে আমরা কি করেছি, একটা চিহ্নের আকারে প্রকাশ করেছি, যে এটা 2, এটা 3, এটা 4, এগুলো চিহ্ন দিয়ে প্রকাশ করেছি, মূর্ত জিনিসে কনভার্ট করেছি, তাই তো? নেক্সট বলছে নিশ্চয়তা বা সার্টেনিটি, ঠিক আছে, সার্টেনটি। গণিতে প্রতিটি ফলাফল নিশ্চিত এবং স্থির। কারণ কি? দেখো, একটু আগেই বললাম 2 + 2 4 হয়, 3 + 5 8 হয়, এগুলো কি? এগুলো সবসময় এক। 5 + 3 যে 8 হবে এটা নিশ্চিত, তুমি করলেও 8 হবে, তোমার ভাই করলেও 8 হবে, তোমার বোন করলেও 8 হবে, তাই তো? আর আমেরিকায় একজন বসে আছে, সে করলেও 8 হবে, 5 + 3 8। আর চীনে একজন আছে, সেও করলে 8ই হবে। অর্থাৎ ফলাফল এটা নিশ্চিত এবং স্থির, এর বদলানোর কোনো জায়গা নেই। নেক্সট বলছে সার্বজনীনতা অর্থাৎ ইউনিভার্সালিটি। গণিত সারা পৃথিবীতে এক, তাই এটাকে বলছে সার্বজনীন ব্যাপার। যে কোনো ভাষায়, যে কোনো দেশে গণিত একই থাকে, এ কোথাও চেঞ্জ হয় না। নেক্সট কি বলছে? সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্থাৎ ডিসিশন মেকিং। গণিত মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যুক্তি দিয়ে বিচার করতে শেখায় যে কোনো জিনিসকে। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, দেখো, যে কম দামে ভালো জিনিস বেছে নেওয়া। অর্থাৎ তুমি সিদ্ধান্ত নিতে পারছো যে আমি কোন জিনিসটা নেবো, যুক্তি দিয়ে বিচার করতে পারছো যে কোনটার দাম কম, অর্থাৎ কোনটাই তোমার প্রফিট হবে। নেক্সট বলছে প্রতীকতা অর্থাৎ এর একটা সিম্বলের ব্যাপার আছে। গণিত সবসময় প্রতীক ও চিহ্নের মাধ্যমে প্রকাশিত, ভাষার পরিবর্তে সিম্বল ব্যবহার করা হয়। এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো কি? এগুলো সমস্ত কিছু সিম্বল। এগুলোকে তো আমরা যোগ এইভাবে ভাষায় লিখি না, না, যোগ বা বিয়োগ এভাবে আমরা ভাষায় লিখি না, এগুলোকে কি সিম্বলের আকারে প্রকাশ করি, যে যোগ এরকম, বিয়োগ এরকম, তাই তো? তাই প্রতীক এবং চিহ্নের মাধ্যমে প্রকাশিত হয় গণিত। তো গণিতের আমরা বৈশিষ্ট্যগুলো কি কি দেখলাম আরেকবার দেখে নিই। যে সরলতা অর্থাৎ গণিত সিম্পল, যে কোনো জটিল জিনিসকে ভেঙে ছোট ছোট ধাপে সিম্পল করে গণিত সলভ করা যায়। নির্ভুলতা অর্থাৎ গণিত সবসময় সঠিক এবং নির্দিষ্ট হয়। যুক্তিসম্মত ক্রম, ধাপে ধাপে হয় এবং যুক্তির মাধ্যমে এগোয়, আর প্রতিটা ধাপ তার আগের ধাপের উপর নির্ভর করে। মৌলিকত্ব, গণিত নতুন নতুন পদ্ধতিতে সমাধান করা যায়, ছাত্ররা নিজস্ব উপায়ে চিন্তা করতে পারে। প্রযোজ্যতা, গণিত বাস্তব জীবনে সর্বত্র ব্যবহৃত। বিমূর্ততা, গণিতের ধারণা চোখে দেখা যায় না, চিন্তার মাধ্যমে বুঝতে হয়। নিশ্চয়তা, গণিত প্রতিটি ফলাফল নিশ্চিত ও স্থির। গণিতের প্রতিটি ফলাফল নিশ্চিত এবং স্থির, ঠিক আছে, এগুলো কখনো চেঞ্জ হয় না। গণিত সারা পৃথিবীতে একই, তাই এটা সার্বজনীন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, গণিত মানুষকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যে কোনটা ঠিক, কোনটা করলে তুমি বেশি লাভবান হবে, কোনটা করা উচিত, এগুলো। প্রতীকতা, গণিত প্রতীক ও চিহ্নের মাধ্যমে প্রকাশিত হয়, ভাষার পরিবর্তে সিম্বল ব্যবহার করা হয়, তাই তো? তো এই ছিল আজকে আমাদের ক্লাস।